সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চাই কানাডীয় বাঙালিরা যে সকল সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক, সাংগঠনিক কর্মকাণ্ড করে থাকেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা চাই কৃতি কানাডীয় বাঙালিদের কীর্তিগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। আজ টরন্টোর এক বিশিষ্ট বাঙালি, কৃতি বাঙালিকে আমরা আপনাদের সামনে তুলে ধরব, উপস্থাপন করব। যদি বলি এর পেছনের ইতিহাস, সেটি হচ্ছে বাংলা ভাষার প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর 1986 সালে উত্তর আমেরিকা ভ্রমণে এসেছিলেন এবং পরের বছর সেই ভ্রমণের উপরে তিনি একটি গ্রন্থ রচনা করেন, জানা দেশ অজানা কথা। বিস্ময়ের যে এই গ্রন্থের প্রায় 70 পৃষ্ঠা ধরে শঙ্কর বর্ণনা করেছেন টরন্টোতে তার দিনগুলো নিয়ে। কেমন ছিল সে দিন, কোন বাঙালিদের সাথে তিনি চলেছেন, অবস্থান করেছেন, সময় কাটিয়েছেন ইত্যাদি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন সেখানে যে কৃতি বাঙালিদের কথা উল্লিখিত হয়েছে তাদের একজন আজকের আমাদের কানাডা জার্নালের উপাত্ত। তার নাম অসিত দত্ত। অসিত দত্ত একজন কৃতি বাঙালি। বাঙালি সম্পর্কে যেমনটি বলা হয় যে বাঙালিরা হচ্ছে ঘরকুনো, কিন্তু তার বিপরীত একটি চিত্র আমরা সবসময় পেয়ে থাকি। বাঙালিদের পরিযায়ী ইতিহাস কিন্তু কম নয়। এই অসিত দত্তের পূর্বপুরুষ যদি আমরা খুঁজতে যাই তাহলে সেটি বাংলাদেশ, এবং তারপরে একসময় ভারতবর্ষ, এবং তাদের স্থায়ী নিবাস হয়ে গেল বিহার। সেই বিহারের ছেলে, জামশেদপুরের ছেলে অসিত দত্ত 1963 সালে পাড়ি জমালেন জার্মানির উদ্দেশ্যে। জার্মানি ত্যাগ করে কানাডার উদ্দেশ্যে আসলেন 1967 সালে। আসুন অসিত দত্তের সাথে কথা বলি। দাদা, আপনাকে নমস্কার, ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো দাদা, ভালো আছি। দাদা, আপনি যখন 1967 সালে কানাডায় আসলেন, সেই সময়টার কথা কি মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। বলুন একটু। আমি এসএস মাজদাম জাহাজে করে রটারডাম থেকে কুয়েবেকে এসেছি, কুয়েবেক সিটি। তারপর কুয়েবেক সিটি থেকে বাসে করে মন্ট্রিয়াল, তারপর আবার মন্ট্রিয়াল থেকে বাসে করে টরন্টো। সেটা হচ্ছে, আমি নেমেছিলাম জাহাজ থেকে 29 আগস্ট 1967 সালে। তারপরে টরন্টোতে এসে আমি জার্মানির এক ফ্যামিলিকে চিনতাম, দিদির মতন ছিল, জামাইবাবু আর দিদির মতন। তাদের অ্যাপার্টমেন্টে এসে উঠেছিলাম 45 গ্রেনোভেল ড্রাইভ, এবং ওদের সঙ্গেই আমি থাকতাম। ওনার এক ছেলে আর এক মেয়েও ছিল, ওয়াইফ হাজব্যান্ড আর আমি। এই ছিল আমাদের এই সময়ের। আমি যদি প্রশ্ন করি, এই যে জার্মানি থেকে চলে আসলেন কানাডায়, কেন আসলেন? তখন কানাডায় ইমিগ্রেশন দিচ্ছিল। জার্মানিতে আমাদের ভিসা এক্সটেনশন করে থাকতে হতো, পার্মানেন্ট রেসিডেন্সি কাউকে দিত না জার্মানিতে ওই সময়। আর কানাডা অফার করছে ইমিগ্রেশন ভিসা, তার মানে পার্মানেন্ট রেসিডেন্স। তাই মনে হলো একে আমেরিকার পাশে, কানাডা বিরাট দেশ, আর লোক কম, নিশ্চয়ই ভালো হবে, বয়সও কম। তা এই 1967 যে আসলেন 29 আগস্ট, তারপরে এসে এই যে কানাডায় মানে এই যে চাকরি, অন্যান্য বিষয়গুলো কেমন করে? খুব একটা অসুবিধা হয়নি। আমি
বাস থেকে নেমে টরন্টো দিদির বাড়িতে নামলাম, গ্লোবাল মেল দেখলাম, স্যাটারডে ছিল। গ্লোবাল মেলে তো একটা অ্যাড দিয়েছে, ডে হ্যাভিল্যান্ড এয়ারক্রাফট, বড় কোম্পানি এখানকার এয়ারক্রাফট কোম্পানি, তারা স্পেশালিস্ট ওয়েল্ডিংয়ের লোক চায়। আমি তারপর দিনেই, সোমবার দিনেই চলে গেলাম, 1 ঘন্টার মধ্যে আমার চাকরি হয়ে গেল। ও, তার মানে শনিবার সোমবার আপনার চাকরি হয়ে গেল? হ্যাঁ, শনিবার সোমবার বাদ, শনি রবি বাদ দিয়ে সোমবারেই আমার চাকরি হয়ে গেল। আমি 1 ঘন্টা এদেশে টাইম নষ্ট হয়নি আমার। তারপরে সেই চাকরিটা কত বছর ধরে করেছিলেন? ওই চাকরিটা আমি খুব বেশি দিন করিনি। আবার কাগজ দেখতে থাকতে থাকতে আবার গ্লোবাল মেলে আরেকটা অ্যাড পেলো, বাইরন জ্যাকসন বলে একটা কোম্পানি, বর্গওয়ার্নার কালচার, তারা সব নিউক্লিয়ার প্রোডাক্ট করে। তা আমার টার্গেট ছিল ওই সব কোম্পানিতে যাওয়ার। এটা ডে হ্যাভিল্যান্ডও এয়ারক্রাফট কোম্পানি, আলাদা কোয়ালিফিকেশন দরকার হয়, তবে ওই কোম্পানি আমার সেই সব সার্টিফিকেশন করিয়ে নিয়েছিল, নইলে কাজ করা যায় না। তারপরে আমি বাইরন জ্যাকসনে ওইটা ছেড়ে দিয়ে তারপরে বাইরন জ্যাকসনে করি প্রায় 6.5 মাস বাদে। তারপরে বাইরন জ্যাকসনে আমি অনেক দিন ছিলাম, প্রায় 2 বছরের মতন ছিলাম। তারপরে আমি ইউএসের 3টে কোম্পানিতে অ্যাপ্লাই করি। সেটা কত সাল ছিল? সেটা ইউএসএতে আমি অ্যাপ্লাই করেছিলাম 1969-এ। একটা কোম্পানি আমাকে 1970-তে ডাকে, আর 2টো কোম্পানি চিঠি পাঠিয়েছিল, তারাও পাঠিয়েছিল, বললে আমাদের সঙ্গে এসে দেখা করো। তো একটার নাম ছিল অ্যাকমি প্রসেস ইকুইপমেন্ট, তারা সব নাসা, তারপরে বড় বড় কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, এইসব কোম্পানির একদম নাম করা কোম্পানি ফিলাডেলফিয়াতে। তো ওরা ডাকতেই আমি তো একদম ভাইস প্রেসিডেন্টের অফিসে চলে গেলাম, গিয়ে তারপরে ওদের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে প্ল্যান করলাম। প্ল্যানটে ঘুরে তখন আমার মনে হলো আমার কিছু দেখানো দরকার এদের, এটাই রাইট টাইম। সঙ্গে সঙ্গে একটা লোক কাজ করছিল টাংস্টেন ইনার্ট গ্যাস প্রসেসে, একটা ওয়েল্ডিং, ভীষণ কঠিন, সবাই করতে পারে না, আর করতে গেলে অনেক প্র্যাকটিস দরকার হয়। তো ওইগুলো সব হচ্ছে কি নাসা ফাসাতে যত হয় এয়ারক্রাফটে সব টাংস্টেন ইনার্ট গ্যাস প্রসেস, এমনি নর্মাল ওয়েল্ডিং না, স্টিক দিয়ে করলো বা কিছু দিয়ে করে দিল। তো তারপরে ওরা তো আমার কাজ দেখে নিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে বলে, তুমি এই ইউএসএ এম্বাসিতে আমরা সব পাঠিয়ে দিচ্ছি টরন্টোতে কাগজপত্র, ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর আমরা তোমাকে টাইম টু টাইম জানাবো। কিন্তু 4 মাসের মধ্যে আমাকে ওরা ভিসা করে দিল, গ্রিন কার্ড দিয়ে দিল 4.5 মাস। আপনি কি সেখানে জয়েন করেছিলেন? না, আমি গেছিলাম 20 দিন থাকার পর আমি জয়েন করিনি। ওদের বললাম যে দেখো আমি বাড়িঘর জায়গা খুঁজছি, কমিউনিটি লোক খুঁজছি, এগুলো পেলেই করবো। তারপরে আমার কী জানি মনে হলো, সিটি দেখে ওখানকার 2-1 বাঙালির সঙ্গে কথা বলে আমি বললাম যে না, এটা রং প্লেস, আমার রাইট প্লেস হচ্ছে টরন্টো। 20 দিন বাদে আবার আমি রি-এন্ট্রি করি কানাডাতে। শুধু দর্শক, এই যে অসিত দত্ত তার কর্মজীবন, ব্যক্তিগত কর্মজীবন, সেই কথাগুলো আমরা শুনছিলাম, যে শুরুর বছরগুলোতে তিনি কী করে টরন্টোর সমাজ, মানে মূল ধারার যে কর্মব্যস্ত সমাজ, তার সাথে তিনি নিজেকে আত্মীকৃত করলেন, অভ্যস্ত করে তুললেন। এবং এর বাইরে অসিত দত্তের যেটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত, যে কারণে আজকে থেকে 2-3 দশক আগে টরন্টোর প্রতিটি বাঙালি অসিত দত্তকে চিনতেন, সেই কারণটি হচ্ছে কমিউনিটির সাথে, বাঙালি সমাজের সাথে তার ওতপ্রোত সম্পৃক্তি, তার বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি। আমরা সেই জায়গাতে এখন যাব, তবে এর মাঝখানে একটি ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি হলো অসিত দত্ত, তিনি যুবক অসিত দত্ত, তিনি বিবাহিত অসিত দত্ত হলেন। আসুন ফাঁকে আমরা তার বিয়ের গল্পটা একটু শুনে নিই। চলুন, তার স্ত্রী,
ছন্দা দত্তের সাথে কথা বলবো। দর্শক, সেই 1971 সালে অসিত দত্ত এই টরন্টো থেকে কলকাতায় চলে গেলেন। তারপরে যার নাম বললাম, সেই যে ছন্দা দত্ত, সেই 19 বছরের ছন্দা তাকে বিয়ে করেছিলেন। আমরা এখন সেই ছন্দা দত্তের রান্নাঘরে চলে এসেছি। ছন্দা বৌদি, কেমন আছেন? নমস্কার। নমস্কার, আমি ভালো আছি। তোমরা সব ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছি। আপনার রান্নাঘরে চলে এসেছি কারণ আপনি অনেক কাজ করছেন, আপনাকে আর বিরক্ত করিনি। আচ্ছা বৌদি, এই যে সেই যে 1971, মনে আছে সেই দিনগুলোর কথা? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরেই প্রথম দিন বলেছিল তুমি রান্না করতে জানো। তা আমি বললাম করিনি তো কখনো। ও কিছু চিন্তা নেই, আমি রান্না করতে পারি। আচ্ছা, তাহলে অসিত দত্ত রান্নার কাজও খুব ভালো পারে। হ্যাঁ, কিন্তু আমি এসে ডে 1 থেকে আমাকে বাজার করে দিয়ে বললো রান্না করো, আমি কাজে যাচ্ছি। অনেক মানে প্রীতিকর একটি অভিজ্ঞতার কথা আমরা শুনছি। আমি কিন্তু জানি যে আপনার বিয়ের তারিখ কথা, কিন্তু আপনার মুখ দিয়ে তারিখটা শুন। আমাদের 15ই ডিসেম্বর, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের ওই না, বাংলাদেশ স্বাধীন তো হয়েছে 16 ডিসেম্বর। আগের দিন। হ্যাঁ, আগের দিন, মানে তারা হ্যাঁ হ্যাঁ। আমি যখন ওদের বাড়িতে গেছি 16 তারিখ, তখন সব আলো জ্বলে উঠলো রাস্তা। আমাদের ব্ল্যাক আউট ছিল যুদ্ধের জন্য, তো ব্ল্যাক আউট উঠে গেল, আলো জ্বলে গেল 16 তারিখ সব। আমরা একদম শুরুতে বলেছিলাম যে অসিত দত্তেরও কিন্তু ওই মানে শেকড় কিন্তু বাংলাদেশে, এই ছন্দা বৌদির তার শেকড়ও কিন্তু বাংলাদেশে। তারপরে তিনি একদম ছোটোবেলায় তারা কলকাতার দিকে চলে আসেন, পশ্চিমবঙ্গ চলে আসেন, এবং 19 বছর যখন বয়স, তখন একদিন তার জীবনে এই বিশেষ দিনটি আসলো। এবং আপনি যখন টরন্টোতে চলে আসলেন, সেটা কত সাল হবে? 71-এর ডিসেম্বরে বিয়ে হয়েছে, আমি জুলাই মাসে এসেছি, 72 জুলাই মাসে। আচ্ছা বৌদি, আপনার কি মনে আছে যে সেই সময় যে আসলেন, তখন টরন্টোতে মানে কি সংখ্যক বাঙালি ছিল? আমার কাছে তো অনেক মনে হয়েছিল, অনেক বাঙালি। আর সেই সময়ে ওদের বয়সী যারা, তারা সব ওই একজন একজন করে বিয়ে করে করে আসছে। আমি আসার পরেও ওরকম 2-4 জন, এই ও বিয়ে করে এসছে, বউ আসছে, চলো এয়ারপোর্ট যাবো। মানে এটা বেশ একটা হ্যাঁ, তখন আমাদের এই এয়ারপোর্ট থেকে নতুন বউ আনতে যেতে হবে, এটা একটা মানে রোজকার ব্যাপার ছিল, মানে একটা উৎসবের মতো। দিনও আমি যেদিন নেমেছি এয়ারপোর্টে ভর্তি লোক, বাঙালি সব। কি না, অসিত দত্ত বিয়ে করে বউ নিয়ে এই আসছে, এবার চলো। বেশ মজার বিষয়। তারপরে সেই সময় আপনি তো এসে বোঝা শুরু করে দিলেন যে আপনার যে কর্তা, তিনি অনেক রান্না করতে পারেন, অনেক ব্যবসা ইত্যাদি করেন। তো কর্তা থেকে ঢোকেন তখন ব্যবসার দিকে, কিন্তু সামাজিক কর্মকাণ্ডতে ঢুকেছে। তা উনি যে অনেক বাঙালি কমিউনিটির বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেমন লাগতো আপনার সাথে? ভালোই লেগেছে, কোনো দিন মনে হয়নি যে এটা মানে কোনো কিছু উল্টোপাল্টা কাজ হচ্ছে। কারণ দেশ থেকে এসে অবভিয়াসলি আমরা তখন লোকজন পাবো না বলে ধরে রেখে এসেছি যে বাঙালি তো পাওয়া যাবে না, কিন্তু এখানে এসে দেখেছি সেটা একেবারেই না। সব সময় ওদের যেই বাড়িতে থাকতো মহান্তদা, বৌদি আর ওরা, সব সময় বাড়িতে লোক আসছে, কেউ না কেউ আসছেই। এই কি করছো, তো ওই বড় করে একটা রান্না করে রান্নাঘরে রেখে দিত, মাছের ঝোল ভাত। শুক্রবার থেকে চললো, যে যখন আসছে এই ডাল ভাত খেয়ে যাও, তো খেয়ে চলে গেল। আপনার কি মনে আছে 2-1বার এই যে পুজোর কথা, পিকনিকের কথা? হ্যাঁ, পুজো তো আমি আসার পরে প্রথম বছরটা তখন বেশ মনে হয়েছে এই দেশে পুজো হচ্ছে এই সময়। তারপরের বছর থেকে 73 থেকে এখানে পুজো শুরু হয়েছে। তো আমাদের গ্রুপের সবাই তখন ওই 4 দিন ধরে ছুটি নেওয়া হতো, অফিস টফিস বন্ধ করে ওই পুজোর বাড়িতেই থাকা, ওখানেই খাওয়া হচ্ছে, ওখানেই শোয়া হচ্ছে, সব কিছু। দর্শক, এই যে সেই সময়কার বাঙালিদের গল্প, এই গল্প কিন্তু শেষ হবার নয়, দিন ভরে চলতে পারে আমি জানি। কারণ সে সময়ের অনেক বাঙালির সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। কত যে ঘটনা, একটা ঘটনা আমি জানি যে এই
আমাদের ছন্দা বৌদি তার সাথে জড়িত ছিলেন। বৌদি, এই যে প্রথম যে দুর্গাপুজো হয়েছিল, ওখানে কি যেন একটা ওই যে ছানা টানা রসগোল্লা এইসব কি ছিল? তখন তো এখানে কোনো দোকান ঠোকান কিছু ছিল না, যা কিছু হবে নিজেদেরই করতে হবে। আর ছেলেরা তখন করতো বড় বড় খিচুড়ি রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, কিন্তু ওরা খুব একটা চাটনি বা মিষ্টি টিষ্টি এসব করতে পারতো না। তো হলো কি না, তোমরা মেয়েরা রসগোল্লা নাবাও। আচ্ছা, রসগোল্লা খেয়ে এসছি, রসগোল্লা হয় কীরকম করে তা তো জানি না। তো যাই হোক, এ বললো হ্যাঁ ছানা তো করতে হবে, তো চলো ছানা কাটো। অত দুধ আমি, মানে কি পরিমাণ দুধ? না 200 গ্যালন কি কিছু একটা হবে। 200 গ্যালন দুধ ছানা করল? দুধ, আমি তো দুধ দেখেই আমি বলি কি এখানে বস্তা বস্তা শুধু দুধ আসছে। তারপরে সেই ছানা কেটে এক একজনের এক এক রকম আইডিয়া, আচ্ছা এরম করে করো, ওরম করে করো, করতে করতে সেটা একটা দাঁড়ালো। সে ভালো হোক মন্দ হোক, কিন্তু একটা হয়েছিল, রসগোল্লা দাঁড় করানো হয়েছিল। আপনার কি ধারণা আছে যে সেই প্রথমবারের দুর্গাপুজোতে মানে কেমন মানুষ এসেছিলেন দেখতে? 4-5 তো হবেই, তার বেশি হলেও আশ্চর্য। তবে মনে হয় না তখন অত লোক তো ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে সেই সময়ও কিন্তু বাঙালির উৎসব নিয়ে মানে উৎসাহের কোনো ঘাটতি ছিল না। নতুন দেশে বরং তারা বেশি উৎসাহিত ছিলেন। এবং আমরা জানি যে এই ছন্দা বৌদি এবং অসিত দত্ত তারা হচ্ছে সেই সময়কার যে ইতিহাস, যে কর্মকাণ্ড, তার প্রত্যক্ষ সাক্ষী। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অসিত দত্তের স্ত্রী ছন্দা দত্তের সাথে, এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা যেখানে শুটিং করছি সেটি হচ্ছে অসিত দত্তের বাসা। অসিত দত্ত নিজে এখন 82 বছর বয়সী, শরীর অত বেশি ভালো না, অসুস্থতা চলছে। এবং এর ভেতরেও আমি জানি, যেহেতু তার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সংযোগ রয়েছে, আমি জানি এই যে ছন্দা দত্ত এতক্ষণ ধরে বিয়ের কথা বললেন, নিশ্চয়ই অসিত দত্তর মনের ভেতরে এখন কিছু কথা নড়াচড়া করছে, উনি বলবেন। আসুন বিয়ে নিয়ে তার নিজের কথা একটুখানি শুনে নি। আচ্ছা অসিতদা, এই যে বৌদি বললেন যে বিয়ে হলো ইত্যাদি ইত্যাদি, তা আপনি বিয়ে করতে চলে গেলেন টরন্টো থেকে কলকাতায়, মানে কি? আচ্ছা সেটা কি করেছিলেন একটু বলবেন? আমার বোনের, আমার মেজ বোন আর কি, তার অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না। হঠাৎ খুব ভালো একটা সম্বন্ধ পেয়ে তারা ঠিক করে ফেললো 4th ডিসেম্বরে বিয়ে হবে 1971-এ। 4th ডিসেম্বর ঠিক হলো। আমাকে চিঠি লিখলো, তুমি টাকা পাঠিয়ে দাও তাড়াতাড়ি, কারণ গয়নাগাটি করতে হবে, ঘড়ি কিনতে হবে, আরও কী করতে হবে। আমি দেখলাম তার কিছুদিন আগে আমি ইউএসএ থেকে কানাডায় ফেরত চলে এসেছি, এবং যেই কোম্পানিতে আগে কাজ করতাম সেইখানেই জয়েন করেছি। আচ্ছা, কারণ আমার ইউএসএ ভালো লাগেনি, কয়েকটা বাঙালির সঙ্গে কথা বলে আমার মনে হলো এটা আমার রাইট জায়গা নয়। তো সেই জন্য আমি কাজেও জয়েন করিনি, আর ওই কোম্পানি জানতো না যে আমি কাজে জয়েন করছি না, কিন্তু ওরাই আমার বিয়ের জায়গাটা চলে আসেন বিয়ে। হ্যাঁ, তো তারপরে এই চিঠি পাওয়ার পরেই আমার মাথায় একটা ক্লিক করলো যে এইবার দাদাগিরি করার সময় হয়েছে। কারণ বড়দার বিয়েতে আমি ছিলাম না, টাকা পাঠিয়ে দিয়েছি। দিদির বিয়েতে ছিলাম না, টাকা পাঠিয়ে দিয়েছি। তো এইবার পেয়েছি বোনের বিয়ে, এখন গিয়ে তো এখানে দাদাগিরি করতে হবে। তো আমি কী করলাম, কাউকে কিছু না বলিয়ে, কোনো উত্তর না দিয়ে, টিকিট ফিকিট কেটে কোম্পানির থেকে 6 সপ্তাহের ছুটি নিয়ে একদম কলকাতায় গিয়ে ল্যান্ড করলাম নিজেই। বললে তারপরে তো সবাই ভূত দেখার মতন দেখছে, বলে কী ব্যাপার, এত তাড়াতাড়ি এরপরে চলে এলো। তো আমি বললাম যে এইবার বিয়ের ওরা কি অ্যারেঞ্জ করছে না করছে সেটা জামশেদপুরে গিয়ে দেখতে হবে, কারণ আমি কলকাতায় গিয়ে পৌঁছেছিলাম। আমার বড়দি থাকেন ওখানে হেড মোটরসে, আর ছোট ভাইরা তারা ওখানে এমএসসি করছে কলকাতায় মামা বাড়িতে থেকে, আর মামারা আছে
সেই জন্য ওখানে উঠে আমরা সবসময় গিয়ে কলকাতায় মা বাড়িতেই উঠতাম। ছন্দা দত্তের সাথে আপনার যে সাক্ষাৎ হয়েছিল ওই কথাটা বলতে চান? হ্যাঁ, সাক্ষাৎ মানে কি, এটা আমার জামাইবাবু, দাদা আর বাবা আর ছন্দার এক মামা, মানে শুভাকাঙ্ক্ষী মামা, সে ছোটোর থেকে আমাদের চিনত, তাকে আমরা কাকাবাবু বলতাম। বাবার সঙ্গেই কাজ করতো, টাটাতে ইঞ্জিনিয়ার ছিলেন। সেই শুভাকাঙ্ক্ষী মামা প্ল্যান করে কী করে আমাকে ফাঁসাবে। আর দাদা, জামাইবাবু এরা সবাই বিয়ে বাড়িতে, আমার বোনের বিয়েতে 4 তারিখ ডিসেম্বরের বিয়ে হচ্ছে, সেখানে প্রচুর লোকজন এসছে, ওরা এগুলো সাইডে একটা প্রোগ্রাম করে ফেললো। তারপরে তো আমরা গেছি আমার বোনের বউ ভাতে দমদমে গেছি। দমদমে তো খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা সব ঠিকঠাক হয়েছে। তখন জামাইবাবু বলছে, কালকে তোমাকে একটু যাদবপুরে যেতে হবে। আমি বললাম, কেন? না, ওখানে কিছু আত্মীয় স্বজন থাকে, তারা তোমার কাছে কানাডার, USA, জার্মানির গল্প শুনতে চায়। আমি বললাম, ঠিক আছে, নিয়ে গেল। আমি গেলাম, ট্যাক্সি করে আমরা নামলাম, গিয়ে বসলাম, আলাদা বসলো। তারপরে দেখি হঠাৎ একটা মেয়ে একটা দরজা দিয়ে ভেতরে, ওই ঘরটার ভেতরে ঢুকছে। একটা ওখানে টুল পেতে দিয়েছে, ও টুলে বসেছে। আর আমরা ও সোফাতে বসে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা কী। তারপরে যখন মিষ্টির থালা ফালা আসলো, তারপরে ওর কাকা আরেকটা দরজা দিয়ে ভেতরে ঢুকলো। তখন বুঝতে পেরেছি গ্যাড়াকল হয়েছে কিছু একটা। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এইভাবে অসিত দত্ত ছন্দা দত্তের গ্যারাকলে বাধা পড়ে গেলেন, এবং ওই যে তিনি বলছিলেন যে দাদাগিরি করার সুযোগ তিনি পেয়েছেন। আসুন, এই যে দাদাগিরি উনি শুরু করেছেন তখন থেকে টরন্টোতে বাঙালি সমাজে তিনি কি কি দাদাগিরি এ পর্যন্ত করেছেন তার একটু ফিরিস্তি আমরা জেনে নিই। অসিতদা, এই যে আপনারা টরন্টোতে বাঙালি কমিউনিটিতে আমি জানি যে সেই 72 সাল থেকে 73 সাল থেকে অনেক কর্মকাণ্ডের সাথে যে জড়িত হয়েছেন, কিভাবে শুরু হলো সেই সময়টায়? সেই সময় তো এত বাঙালি ছিল না, এত উদ্যোগ ছিল না। আমি যেখানে গেছি সেখানেই একটা দল তৈরি হয়েছে। আমি ডন মিলসের ওই বাড়ি, দিদিদের বাড়ি ছেড়ে চলে আসলো 199 স্প্যাডাইনা। সেখানে ছিল আমার বন্ধু মহান্ত, সনাতন মহান্ত, ওইখানে ভাড়া থাকতো। ওই যে সনাতন মহন্তের কথা বললেন, উড়িয়া, এই সনাতন মহন্তের কথাই কিন্তু শঙ্কর তার বইয়ের ভিতরে বলেছেন। শঙ্কর বলেছেন যে যদি সম্ভব হতো তাহলে এই দত্ত আর মহন্তকে নিয়ে তিনি একটি ডকুমেন্টারি বানাতেন অথবা টিভি সিরিয়াল বানাতেন। আমাদের আনন্দ লাগছে যে এই শঙ্কর যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটি আজকে 2 দশক পরে হলেও NRB টেলিভিশন খানিকটা হলেও বাস্তবায়ন করতে যাচ্ছে। তারপরে কি হলো সেটা? আচ্ছা, তারপরে তো আমি দিদিদের বাড়ির থেকে মহান্তকে যখন আমি পেয়ে গেলাম, দেখতে পেলাম টরন্টোতে। ও জার্মানিতে ছিল, কিন্তু অন্য শহরে ছিল। আমরা এক জাহাজেই এসছি বম্বের থেকে জার্মানিতে, ইটালিতে। তারপরে ও চলে গেল এক রাস্তায়, আমি চলে আসলাম আরেক রাস্তায়। আমি চলে এলাম ফ্র্যাঙ্কফুটে, ও চলে গেল স্টুটগার্টের দিকে। তারপরে যখন কানাডায় এসে আবার ওকে দেখলাম, তখন আমি তো লাফিয়ে উঠলাম, হয়ে গেল, আমার লোক পেয়ে গেছি। তারপরে এসে মহন্ত, আমি দিদিকে বললাম যে আমি মহন্তর ওখানে স্প্যাডাইনাতে একটা ঘর নিয়ে নিয়েছি, ওখানেই আমি থাকবো। ঠিক আছে, চলে গেলাম। তারপরে আমি যেখানে যাই সেখানেই হু করে বাঙালিরা এসে জমা হতে থাকে। কারণ আমি প্রচণ্ড আড্ডা ভালোবাসতাম, আড্ডার আমার কাছে সমস্ত সোর্স ছিল। তারপরে একে একে করে আমার ওখানে আসতে শুরু করলো অপেন চ্যাটার্জি, প্রভাত মজুমদার, দিলীপ মজুমদার, তপন দাস, তারপরে জামশেদপুরেরই আরেকজন ছিল ম্যারিড, সে ছিল মহাদেব বোস। পরবর্তীকালে ও চলে যায় বাল্টিমোর। সুখেন্দু রায়চৌধুরী, এইসব করে ওই
199-এ সব ভিড় হতো। কিন্তু তারপরে সামাজিক কর্মকাণ্ডটা কিভাবে শুরু হলো? ওইভাবে থেকেই শুরু হলো। সামাজিক কর্মকাণ্ড হয়েছে একটা বিশেষ কারণে। আমরা প্রথম সরস্বতী পূজা হয় ডন মিলসে, সেই আলুদিরাই ওইটার ব্যবস্থা করে। আলুদি মানে আলু চৌধুরী আর মন্তোষ চৌধুরী, তারপর আরও কয়েকজন নাম করা টরন্টো তখনকার বাঙালি মিলে একটা সরস্বতী পুজোর আয়োজন করে। মানিক রায় তাতে মূর্তি তৈরি করে, প্রতাপ বন্দ্যোপাধ্যায় পুজো করেন, এবং ওই সরস্বতী পুজোতে আমি ডিপলি ইনভলভ ছিলাম, আমি এবং আমার গ্রুপ নিয়ে, ওই স্প্যাডাইনার গ্রুপ নিয়ে। তো তারপরে তখন আমাকে ওই সরস্বতী পুজোর গ্রুপে যারা ছিল, আরও অনেকে ছিল, গৌতম চৌধুরী ছিল, সে আনম্যারিড ছিল, ইঞ্জিনিয়ার। তারপরে ছিল ডক্টর রামশঙ্কর ঘোষ, সেও টরন্টো ইউনিভার্সিটিতে তখন পিএইচডি করছে। এরা সবাই মিলে। এক সেকেন্ড দাদা, এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখতে চাই, সেই যে 5 দশক আগে, মানে 1970-এর শুরুর দিকে, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে টরন্টোতে অনেক বাঙালি রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পর্যায়ের গবেষণা করছেন। এটি কিন্তু অনেক অনেক বড় একটি গবেষণার বিষয় যে 5 দশক আগে, অথবা যদি আরও গভীরে যাওয়া যায়, আমরা দেখব যে 1960-এর দশকে কিন্তু এটি শুরু হয়েছিল, যে বাঙালি এসেছেন টরন্টোতে, ক্যানাডায়, বিখ্যাত হয়েছেন অধ্যাপক হিসেবে, চিকিৎসক হিসেবে, অন্যান্য পেশা ক্ষেত্রে। এটি কিন্তু কম ছিল না। আচ্ছা, তারপরে কি হলো দাদা? আচ্ছা, তারপরে তো আমরা ঠিক করলাম যে আমরা একটা বাঙালি কমিউনিটির জন্য একটা বিজয়া সম্মিলনী বা এইরকম কিছু একটা করব, সবাইকে ডাকবো, যে কজনকে আমরা চিনি। তখন তো খুব বেশি বাঙালি ছিল না। কিন্তু তখন তো দুর্গাপুজো তো হয়নি। না, দুর্গাপুজো হয়েছে 73-তে, আর এটা আমি কথাটা বলছি 69। আচ্ছা, ও মানে আপনি একটু আগে ফিরে গেছেন। আচ্ছা, কারণ ওই সময় আমরা ওইগুলো করেছি। তো তখন আমাদের মধ্যে 90%ই আনম্যারিড ছিল, ম্যারিড লোক 5-6 ছিল। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য। মানে তখন যে বাঙালিরা এসেছেন তাদের অধিকাংশই কিন্তু অবিবাহিত, মানে বিবাহিত পরিবার নিয়ে এরকম করে অভিবাসী হওয়া যে ব্যাপার, সেটি কিন্তু সেই সময় কম ঘটেছে। হ্যাঁ, বলুন। তারপর অনেক কম ঘটেছে। কি বলে যে তারপরে এই যে দুর্গাপুজোর কথাটা, আর ওই যে বিজয় সম্মেলনী। না, দুর্গাপুজো তখন দুর্গাপুজো আসেনি। হ্যাঁ, কিন্তু বিজয় সম্মেলনী তখন আমরা ঠিক করলাম ওই 199 স্প্যাডাইনাতে যে কজন বাঙালি ছিলাম, প্রায় 10-12 জন বাঙালি ছিলাম, সবই আনম্যারিড। তো ঠিক করলাম, চলো আমরা সবাই মিলে একটা বিজয়া সম্মেলনী করে দিই। সবাই রাজি হয়ে গেল, আমি যা বলতাম সবাই শুনতো। এটাই হচ্ছে আমার অরিজিনাল দাদাগিরি, আমার উপরে একটা কথা কেউ কিছু বলতো না। এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যে অসিত দত্ত কিন্তু তার বন্ধুদের উপরে ভালোবাসা দিয়ে অনেক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তারা বিজয় সম্মেলনের আয়োজন করলেন, সেটি হচ্ছে কত সাল? 69। না, আমরা প্রথমটা করেছিলাম 1968-এ। 68-এ, তারপরেরটা ছিল 69-এ। তা আর সরস্বতী পূজা, প্রথম সরস্বতী পূজা হলো ওই 68-এ। আচ্ছা আচ্ছা, তারপরে 69 থেকে দুর্গা পুজোতে গেলেন হচ্ছে কত সালে? দুর্গাপুজো হচ্ছে 1973-তে। তখন আমাদের একটা ক্লাব হয়ে গেছে, আর একটা আমাদের নিজেদের আমার গ্রুপ ছিল একটা, ওটা ক্লাব নয় কিন্তু আমার। ক্লাবের নামটা একটু বলেন। পরবর্তীকালে ওইটা হলো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। আর আগের ক্লাব যেটা হয়েছে, বাঙালিরা দুভাগ হয়ে গেল। ও ইতিমধ্যে দুভাগও হয়ে গেছে? তখনই দুভাগ হয়ে গেল, কারণ আমরা যখন দুর্গাপুজো করতে চেয়েছিলাম 1973-তে, তখন যেটা ক্লাব ছিল আমাদের অরিজিনাল বাঙালিদের একটা, সেটার নাম ছিল প্রবাসী। তারা একটা ঠাকুর প্রতিমা কুমারটুলির থেকে ব্রিটিশিয়ার তাদেরকে ফ্রি এনে দিয়েছে, বিরাট ঠাকুর। সেটা কত সাল? সেটা পুজোটা হয়েছিল 73-তে। আচ্ছা, ওরা পেয়েছে বলে ওরা আর আমাদের সঙ্গে একসঙ্গে জয়েন করলো না,
কিন্তু তখন আমি রেগে মেগে গিয়ে বললাম জয়েন করলাম না, আমরা আলাদা পুজো করব। আমরা তখন ইন্ডিয়ার থেকে দেবিকা চ্যাটার্জি সোলার ঠাকুর আনিয়ে এর নিজেদের খরচ করে এনে প্যারালাল সেম ডেতে আমার গ্রুপ আর প্রবাসী ওরা ওদের পুজো করেছে, আমরা আমাদের পুজো করেছি। ও মানে আপনার গ্রুপে তখন নাম হয়েছে বেঙ্গলি, তখন নামটা আমরা দেইনি। এই যে আমরা কিন্তু এই কথার ভেতর দিয়ে একটা জিনিস দর্শক আপনারা বুঝতে পারছেন যে আমরা বুঝে ফেলছি যে বাঙালি যেখানে যায় বলা হয় যে দুজন বাঙালি গেলে দুটি দল হবে, সেই জিনিসটি শুরু হয়েছে। তবে তার ভেতর দিয়ে কিন্তু আবার অনেক কর্মকাণ্ডও হয়েছে, সেটিও কিন্তু অস্বীকার করা যায় না। যাই হোক, তাহলে 1973 সালে আমরা দেখছি যে দুটি দুর্গাপুজো হয়ে গেছে। এছাড়া কি আপনারা আর কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করতেন? ধরুন রবীন্দ্রনাথের আমাদের গ্রুপও করতো, ওরাও করতো, কিন্তু আমরা বেশি করতাম আমার গ্রুপটার নাম ছিল কি বলো, পরবর্তীকালে বেঙ্গলি কালচারাল হয়েছে, কিন্তু তখন পর্যন্ত কোনো নাম ছিল না। আমরা ইন্ডিয়ান ড্রামা গ্রুপ অমুক তমুক, আমরা এখানে যাত্রাও করেছি টরন্টোতে। মাঝখানে সেই খাট বানিয়ে তার উপরে তরোয়াল নিয়ে যুদ্ধ হয়েছে, বাঙালি যাত্রা করেছি, চারদিকে আমাদের দেশের লোক বসে থাকে, সেটাও করেছি ট্রিনিটি চার্চে। তা এই যে দুটো গ্রুপ হলো, এই দুই গ্রুপ আবার এক হয়ে গেল কত সালে? দুটো গ্রুপ আমি চাইনি। না ঠিক আছে, আপনি যে প্রেসিডেন্ট ছিল অমলাচরণ চৌধুরী আর তাদের 11 জন এক্সিকিউটিভ, তারা যেহেতু তাদের একটা বিরাট প্রতিমা চলে এসছে, তারা তখন বলছে না, তোমাদের গ্রুপ যদি আমাদের সঙ্গে জয়েন করে প্রবাসী নাম হয়ে, তাহলেই ঠিক আছে। আমরা বললাম আমরা কেন জয়েন করব, আমরা একটা স্ট্রং গ্রুপ, আমরা জয়েন করব যখন তোমরা দুটো দল মিলে বেঙ্গলি দুর্গাপুজো কমিটি বলে নাম দিয়ে পুজোটা করবে, তাহলেই আমরা জয়েন করব। তারপরে আমি ডাক্তার চৌধুরীকে বলেছিলাম যে দেখবেন এরপরে আস্তে আস্তে সব এক হয়ে গেছি, আপনি দুভাগ করবেন না, কিন্তু শোনেনি আমার কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে একটা হলেন কত সালে এবং তখন নামটা কি হলো? না, একটা হলাম সেই, ওটা তো 1973-তে আলাদা আলাদা দুর্গাপূজা হয়ে দুটো ক্লাবই চলছিল, তখন আমরা আমাদের ক্লাবের একটা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন নাম দিয়ে ফেলেছি। আর আমরা প্রচুর কালচারাল ফাংশন করেছি, গভর্নমেন্ট অফ অন্টারিও আমাদেরকে হেল্প করেছে। তারপরে আমরা অনেক ভালো তাবড় বাঙালি পেয়ে গেলাম আমাদের হাতে, যেরকম প্রফেসর রিতেন রে এখানে আসার পর আমাদের গ্রুপটার অনেক উন্নতি হয়েছে। আলটিমেটলি তারপরে আমরা এক হয়ে গেলাম 86-এ, হ্যাঁ 86-এ, 87-এ, আচ্ছা 87-তে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন আর প্রবাসী মিলে হয়ে গেল PBCA, প্রবাসী বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। দর্শক, আমরা এই PBCA কী করে প্রতিষ্ঠিত হলো সেটা শুনলাম। এবার একটু অসিত দত্তের উপরে আর একটা ইঙ্গিত আপনাদেরকে দেব। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে অসিত দত্তকে জানা মানে সত্যিকার অর্থে বলা যায় টরন্টোর বাঙালি সমাজের ইতিহাসকে জানা। কোনো সন্দেহ নেই যে টরন্টোর বাঙালি সমাজ আজকে থেকে 6 দশক আগে, 5.5 দশক আগে যে যাত্রা শুরু করেছিল এবং আজকে যে অবস্থানে এসেছে, তার নির্মাতাদের একজন গুরুত্বপূর্ণ একজন অগ্রগণ্য একজন এই অসিত দত্ত। আমরা একটা স্মরণিকা আপনাদের সামনে ধরছি। 8ম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন, টরন্টো, কানাডা। এটি হয়েছিল 1998 সালে। এই 18th যে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স টরন্টোতে অনুষ্ঠিত হয়েছিল সেবার, তাতে 7 জন বাঙালিকে বিশেষ সম্মাননা দেয়া হয়, যাদের 4 জন ছিলেন টরন্টোর। এবং অবশ্যই আমরা উল্লেখ করতে চাই সেই 4 জনের একজন হচ্ছেন আজকের আমাদের ব্যক্তিত্ব অসিত দত্ত। আমরা বাঙালিদের যে কর্মকাণ্ড, যেই উনি যেটা বলেছেন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং দুটি সংগঠন হয়ে তাকে সংযুক্ত করা, সে সমস্ত নিয়ে আরও তার কাছে গল্প শুনব। এবং একটুখানি উল্লেখ করে রাখি এই স্মরণিকাতে তাকে নিয়ে
যে পৃষ্ঠাটি রচিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এই সব কথা, এবং দুটি সংগঠনকে এক করে আবার যে বাঙালিরা এক হয়ে যাত্রা শুরু করেছিলেন সেই কথা। আসুন আবার অসিত দত্তর সাথে কথা বলি। দর্শক, এতক্ষণ আমরা এনএভিসির 18 কনফারেন্সের স্মরণিকা আপনাদেরকে দেখাচ্ছিলাম। মানে 1998 সালে টরন্টোতে যে কনফারেন্সটি হয়েছিল, সেই কনফারেন্স যাতে এই অসিত দত্ত সহ আরও কয়েকজন বাঙালিকে সম্মানিত করা হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ কথা। আমি অবশ্যই বলবো সেই কাজটি, মানে 1998 সালে 10 বছর আগে ঘটে যাওয়া সেই গুরুত্বপূর্ণ কাজটি বাঙালিদের প্রবাসে ক্যানাডায় টরন্টোতে যে ইতিহাস রচনা, সেখানে একটি যুগান্তকারী ভূমিকা রেখেছিল। সেটি হচ্ছে আজকে আমরা যে জানি টেগোর সেন্টার, সেই টেগোর সেন্টারের বলা যায় বীজ রোপণ। আমরা অসিত দত্তর কাছ থেকে সেই সময়কার দিনগুলোর কথা শুনব। দাদা, ওই যে টেগোর সেন্টারের জায়গাটা আপনারা নিলেন, প্রথমে অধিগ্রহণ হলো, এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল কিভাবে? আচ্ছা, দুটো ক্লাব এক হয়ে যাওয়ার পর আমার ঘাড়ে দায়িত্ব দিল সব বাঙালিরা যে কোনো একটা প্রপার্টি খোঁজো যেখানে নাকি আমরা নিজেদের কিছু করতে পারি। তার মানে ততদিনে কি আপনি রিয়েলটর হিসেবে আবির্ভূত হয়ে গেছেন? আমিও রিয়েল এস্টেটে তখন আমার জমজমাট ব্যাপার। আচ্ছা দর্শক, আমরা বুঝতে পারছি যে ততদিনে আসলে অসিত দত্ত ব্যবসায়িকভাবেও যথেষ্ট সফলতা অর্জন করেছেন। সে প্রসঙ্গে আমরা একটু পরে যাব। উনি ব্যবসায়িক হিসেবে তার উপরে দায়িত্ব পড়েছিল একটি জমি খুঁজে দেয়ার, যেহেতু তিনি রিয়েল এস্টেট প্রপার্টি খুঁজে দেয়ার, যেহেতু তিনি রিয়েল এস্টেট করেন। সেই গল্পটা একটু শুনি, তারপরে কি হলো? আচ্ছা, তারপরে তো আমি এমএলএস, এখানে মাল্টিপল লিস্টিং সার্ভিস আমি নিজে পার্সোনালি রাখি, কোম্পানিও রাখে। পাতা উল্টে উল্টে খোঁজা হলো, খুঁজতে খুঁজতে একটা প্রপার্টি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আমি লোকেট করলাম নর্থ ইয়র্কের ভেতরেই। তখন আমি ডিসাইড করলাম ওইটা গিয়ে দেখে আসি। আগে লিস্টিং বেরোবার পরে আমি নিজে গিয়ে দেখে আসি, সঙ্গে আরও দুজন এজেন্টকে নেই, বাঙালি এজেন্ট সুরেশ দা এবং মোহনশীল, তারা আমার অফিসেই কাজ করতো। তিনজনে মিলে আমরা দেখে আমি ডিসাইড করি এইটাই আমরা বিড দেবো কেনার জন্যে। তারপরে তখন প্রেসিডেন্ট ছিল প্রবাসী পিবিসিএ, মানে প্রবাসী বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, দুটো ক্লাব এক হয়ে যাবে, ওইটা নাম ছিল সুব্রত ব্যানার্জি। সেই সুব্রত ব্যানার্জিকে আমি কাউকে কিচ্ছু বলিনি, প্রবাসীর লোকদের বলিনি, কোনো মেম্বারদের বলিনি, কিচ্ছু বলিনি যে আমি এটা খুঁজে পেয়েছি এবং আমি এটা অফার দিতে যাচ্ছি। কারণ আমি বাঙালিদের চিনি, ব্যাগড়া দেবে, কেন এটা কিনলে, কেন এটা কিনলে না, কেন সে। আমি বললাম এদের না জানানোই ভালো। তখন সুব্রত সই করেছিল, ওকে বলেছি একজন কেউ বলবি না, আর ও আমার জুনিয়র, জামশেদপুরের ছেলে। ও বললো অসিদ্ধার কাউকে কিছু বল। তারপরে ওইটা পেয়ে গেলেন আপনার? ওইটা আমরা কিনে নিলাম। আমাদের প্রাইস পড়লো $895,000, ক্লোজ টু $1 মিলিয়ন। একেবারে জঘন্য বিল্ডিং, কিন্তু 15 বছরের মাত্র পুরনো, শক্তপোক্ত ইট দিয়ে তৈরি। আমরা দেখলাম যে 16,000 স্কোয়ার ফিটের এরিয়া, সেখানে পুজো সব হতে পারে। তা ওই সেন্টারটার নাম টেগোর সেন্টার করার কথা কার মাথায় এসেছে? নাম দিলাম কেনার পরে। আচ্ছা, কেনার পরে আমরা নাম দিয়েছি টেগোর সেন্টার। একটা নাম তো দিতে হবে। একটা অদ্ভুত বিষয় দেখুন দর্শক, এই যে মানে বাঙালিরা একটি সংগঠন করে একটি প্রপার্টি নিয়েছে, যখন সে প্রপার্টি নেয় কিন্তু রবীন্দ্রনাথকে ভোলে না, রবীন্দ্রনাথের নামে হলো। এবং সেই টেগোর সেন্টার আজ মানে বাঙালির, বাংলা সংস্কৃতির, বাংলা ভাষার যেটাকে আমরা বলি ধ্বজা ধারণ করে আছে, সেটি করছে টরন্টোতে। তারপরে কি হলো একটু বলুন। আচ্ছা, এইটা যে প্রপার্টিটা যে আমরা যেটা কিনেছিলাম, আমাকে কিনতে হয়েছে। আগে না কিনলে তুমি কিচ্ছু করতে পারবে না, গভর্নমেন্টকে অ্যাপ্লাই করতে পারবে না, গভর্নমেন্টে প্ল্যান সাবমিট করতে পারবে না, বা ইউ হ্যাভ টু ওন দ্য প্রপার্টি ফার্স্ট। আমি ওটাকে, আমাদের ক্লাবের মাত্র $40,000 ছিল। 40,000 দিয়ে পিবিসিএর নামে কোনো প্রপার্টি কেনা যায় না, পৃথিবীর কোনো এজেন্ট পারবে না। কিন্তু আমি করেছিলাম, এই জন্য করেছিলাম যে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এইটাই আমরা নেব, এইটাকেই আমরা তৈরি করব। এবং এই জায়গাটাতেই মজা যে
যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন সেটি যেমন তিনি ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে, ব্যবসায়িক জীবনে দেখিয়েছেন, সামাজিক জীবনেও কিন্তু দেখাতে উনি পিছুপা হননি। তারপরে এই টেগোর সেন্টারে আপনারা প্রথম কবে অনুষ্ঠান করলেন? না, আগে ওটাকে ডিলটা ক্লোজ করতে হলো। ডিল ক্লোজ করতে গিয়ে আমাদের দরকার হলো $400,000, কিন্তু কমিউনিটির কাছে $400,000 নেই, আছে মাত্র $40,000। ডে অ্যান্ড নাইট পরিশ্রম করে আমরা সেই টাকা তুলেছি। এর 90% টাকা আমি একাধারে তুলেছি, কারণ আমার লোকের সঙ্গে কানেকশান ছিল। আর তারপরে যখন দেখলাম যে টাকাটা তো তুলতেই হবে, টাকা না হলে তো ডিল ক্লোজ হবে না। তো ডিল ক্লোজ হয়েছে 6th সেপ্টেম্বর, আর দুর্গাপুজো হচ্ছে 20th অক্টোবর। এই যে 43 দিন, এই 43 দিন আমি ঝড়ের মতন ওই বিল্ডিংয়ে কাজ করেছি। সমস্ত গভর্নমেন্ট অ্যাপ্রুভালগুলো বার করেছি, কিছুই ছিল মানে আপনারা ওই 88-ই টেগোর সেন্টারে প্রথম দুর্গাপুজোটা করে ফেললেন? হ্যাঁ, ওইটা ওর মধ্যে দুর্গাপুজো করতে গেলে ওয়াশরুম লাগবে, কিচেন লাগবে। হ্যাঁ, পুজোর ঘরটা তো নয়, মেইন ফ্লোরের প্রতিমা দরকার। এবং সেটি হচ্ছে টরন্টোতে বাঙালিদের নিজস্ব ভবনে দুর্গাপূজা। হ্যাঁ, এই মারাত্মক। আর এত শর্ট টাইম এটা করা হয়েছে, 75% বাঙালিরা চিন্তা করতে পারেনি যে এটা করা যাবে। মানে আমরা বুঝতে পারলাম তাহলে 73 সালে বাঙালিরা প্রথম যে দুর্গাপুজো করেছিলেন সেটি হচ্ছে মানে ভাড়া করা একটি জায়গাতে, এবং 88-তে এসে কিন্তু বাঙালিরা তাদের স্থায়ী ভবনে দুর্গাপূজা করলেন, এবং এরপর থেকে চলছে। এই যে অসিত দত্তের যে ভূমিকা, দৃঢ়তা, তার পেছনে কিন্তু তার ব্যবসায়িক সাফল্য, ব্যবসায়িক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। আমরা অসিত দত্তের ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রতি খানিকটা আলোকপাত করতে চাই। দর্শক, এই যে অসিত দত্ত, যিনি সামাজিক কর্মকাণ্ড করেন কিন্তু তার সাথে চলে তার যে ব্যক্তিগত ব্যবসায়িক কর্মকাণ্ড, সেই ব্যাপারটাকে একজন স্ত্রী কিভাবে দেখেন, আমি তা নিয়ে একটু ছন্দাবৌদির সাথে কথা বলি। ছন্দাবৌদি, এই যে আপনি আগে যে বলছিলেন সামাজিক কর্মকাণ্ডের কথা, দুর্গাপুজোর কথা, রসগোল্লা বানানোর কথা, হই রই করার কথা, এর বাইরে ওই যে অসিতদা সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করছে, দৌড়াচ্ছে, এই জিনিসটাকে আপনি কেমন করে দেখেন? আমিও বোধহয় ওইভাবেই ব্লেন্ড হয়ে গেছিলাম। ইটস নট যে হ্যাঁ আমাকে কেন সময় দিচ্ছে না, বা মানে দুজনে মিলে কোথাও যাব, আমার সেটা কোনো দিন মনেও হয়নি। সবসময় বন্ধু বান্ধব, মানে 30 জনের কমে গ্রুপ না, যেখানেই যাব খাচ্ছি দাচ্ছি, উঠছি লাফাচ্ছি, দৌড়চ্ছি, যাই করছি অনেকে মিলেই। তো ওটা প্রথম থেকেই ওর মধ্যেই ব্লেন্ড হয়ে গেছিলাম, কখনো খারাপ লাগেনি। আর বাই নেচার ওর হচ্ছে ও যেটা করবে মনে করে ও করবেই। তা আমার মনে হচ্ছে তো খারাপ তো কিছু করে না। বেসিক্যালি লোকটা সৎ ছিল, এখনও আছে। আর কখনো কারোর মানে ওকে দেখতে পারি না, ওর খারাপ হোক এরকম নেচার কখনো দেখিনি। মহন্তদাকে যেরম যা ভালোবাসতো তা থেকে বোঝা যায় যে মানুষ কী করে পছন্দ করে, ভালোবাসে। আর দুটো মানুষ, দুটো প্রভিন্সের লোক, কিন্তু একদিন মনে আছে আমি কাজে মহন্তদার মেয়ে ফোন করলো যে মহন্তদার শরীর খুব খারাপ লাগছে, মহন্তদাকে হসপিটালে নিয়ে গেছে। আমি ওকে ফোন করে বললাম যে মহন্তদার খুব শরীর খারাপ। ও বললো আমি এক্ষুনি কাজে থেকে বেরিয়ে যাচ্ছি, আমি হসপিটালে যাচ্ছি। তো ছোট্ট একটা ঘটনা, কিন্তু আমার মনে হয়েছিল কীরকম বন্ধুত্ব, যে চাকরি থেকে বেরিয়ে চলে গেল দেখতে, হুইচ ইজ মানে আমার কাছে মনে হয়েছিল যে বেসিক্যালি মানুষটা ভালো। কারণ আমাদের সময় বিয়ে থাকতো, আমরা আগের থেকে চিনি না, জানি না, তো সেরমভাবেই একটু ছোট ছোট ঘটনার থেকে বোঝা যায় আর কি। এটা একটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আর কি। একজন ব্যক্তি অসিত দত্ত, এই যে ঘরের মানুষ, এই যে অনুভূতিপ্রবণ মানুষ, আমরা তারও একটা ছবি পাচ্ছি। আর কি কিছু মনে আছে? আরে তখন তো ওর যখন যেটা করতো তখন ক্লাব, কাজে সব কিছুই ক্লাব,
চাকরি থেকে এসেই ক্লাবে দৌড়চ্ছে, এসে এটা করব ওইটা করব। কোনো সময় আমি সাথে যেতাম, কোনো সময় যেতাম না, কিন্তু ও করে যাচ্ছে। তারপরে তো আস্তে আস্তে ব্যবসাতে ঢুকলো। আমাদের এক বন্ধু, তারা বাঙালি নয়, তার মানে স্ত্রী ছিলেন বেঙ্গলের মেয়ে, ওরা কাচ্ছি বোধহয় বলে ওদের, কিন্তু ওরা বেঙ্গলেই জন্মেছে, বড় হয়েছেন। তো ওদের খুব বন্ধু ছিল, সেই ওকে আস্তে আস্তে বলে যে তুমি এত কমিউনিটির সঙ্গে ইনভলভ, তুমি ব্যবসাতে ঢোকো। তো আস্তে আস্তে করে সেখানে ঢুকলো আর কি। এই যে দাদা যে ব্যবসা করেছেন, এত উদ্যোগ নিয়েছেন, এত প্রকল্প, আপনার সেটা মানে কেমন লাগে? মানে আনন্দিত হতেন নাকি বিরক্ত হতেন? আমার কিন্তু ব্যবসা জিনিসটাই আমার পছন্দ না। আমি চাকরিজীবী মানুষ, যে চাকরিতে একটা সিকিউরিটি থাকে, এই টাইমে বাড়ি গেলাম, বাড়ি থেকে বেরোলাম, এই টাইমে এলাম। কিন্তু আমি ওইটা বুঝে গেছিলাম, একে বলে কোনো লাভ হবে না। তো ঠিক আছে, তুমি যেটা নিয়ে মনে করছো তুমি করতে পারবে, ইটস ফাইন, গো আহেড। কিন্তু তার মানে এই নয় যে বাড়ির কোনো কিছু করেনি, বাড়িতে তাকায়নি, বাড়ির দিকে বাড়ির কিছু দেখেনি, তা নয়। ব্যবসাতে টাইম দিত, অ্যাট দ্য সেম টাইম বাড়িতেও টাইম দিত। আচ্ছা, দাদা এই যে আজকে এতদিন পরে এসে এখনো যে ব্যবসা করেন, মানে এটা আপনার কেমন লাগে যে এখনো ঘুম থেকে উঠে? এখন মনে হয় টেক ইট ইজি করতে পারলে ও ভালো করতো, কিন্তু এগেন আমি এইটা তো এত বছরে বুঝেছি যে ও কাজ ছাড়া থাকতে পারবে না, কাজে ওর মতন করে। ঘরে বসে তো এখন তো অনেক কিছু ঘরে বসে করা যায়, আগে তো যেটা ছিল না। তো ঠিক আছে, ওইটা যদি ওকে স্যাটিসফাই করে, অন্য কোনো মানে কাউকে ট্রাবল না দিয়ে, দ্যাটস ফাইন। এটি হচ্ছে অসিত দত্তর আসলে চূড়ান্ত মূল্যায়ন বলে আমি নিজেও মনে করি, যে তিনি কাজকে ভালোবাসেন, তিনি একজন মানে কর্মবীর যদি আমরা বলি তাহলে তাই। অন্যের ক্ষতি না করে নিজের কাজ অসিত দত্ত করেছেন, করছেন এবং আগামী দিনগুলোতেও করবেন। দর্শক, আপনারা বুঝতে পারছেন যেই জায়গাটিতে আমরা এই মুহূর্তে বসে আছি সেটি হচ্ছে অসিত দত্তের হোম অফিস। মাত্র 82 বছর বয়সের অসিত দত্ত এখনও সকাল 7টায় উঠেই হোম অফিসে কাজ শুরু করেন এবং সারা দিন ধরেই কাজ চলতে থাকে। এটি একটি অদ্ভুত বিষয় যে 82 বছরের মানুষ, শরীর নুজো হয়ে গেছে, আপনারা বুঝতে পাচ্ছেন, তিনি দৈনিক অফিস করছেন এবং পূর্ণ উদ্যমে কাজ করে চলেছেন। আপনারা জেনে বিস্মিত হবেন এই মুহূর্তে একজন অসিত দত্তের মতো মানুষ, যিনি দুইবার কর্কট রোগে আক্রান্ত হয়েছেন, তিনি 7 অথবা 8টি প্রকল্প চালাচ্ছেন। আসুন একটু তার কাজের ভেতরে ঢুকি। তিনি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছিলেন 1977 সালে। 77-এ আপনি কি লাইসেন্স হয়েছিল? আচ্ছা, আপনি যে লাইসেন্স পেলেন সেটা কি বাঙালি রিয়েল এস্টেট হিসেবে প্রথম? অন্টারিওর। আচ্ছা, আমার অন্টারিও লাইসেন্স আছে, যার জন্য আমি অন্টারিওতে সব কিছু করতে পারি। কিন্তু আমি বলছি যে আপনি কি প্রথম বাঙালি যিনি রিয়েল এস্টেট? আমার আগে 2জন বাঙালি ছিল, তারা মারা গেছে। কিন্তু তারপরে আপনি যখন এই কাজে আসলেন, আপনার এইটাকে মানে সাফল্যটা কেমন করে আসলো? আচ্ছা, আমি যখন ঢুকি তখন লাইসেন্স পেয়ে যখন জয়েন করার 1-2 মাস বাদ থেকে আমি দেখতে পারি মার্কেট ভীষণ খারাপ হয়ে গেছে, রিয়েল এস্টেট মার্কেট। কিন্তু আমি ঘাবড়াইনি, কারণ আমার ব্রোকার খুব এফিশিয়েন্ট। উনি কী করলেন, আমার সঙ্গে লিঙ্ক করিয়ে দিল ফ্লোরিডার একটা বড় ডেভেলপারের, জেনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাদের 80টা প্লট ফ্লোরিডার জমি আমি বিক্রি করেছি, 80 পিসেস, 80 জনকে। কমিশনটা কম কিন্তু ভলিউমটা বিগ। ওইটা নিয়ে আমি সারভাইভ করেছি। প্লাস সেই সময় আমার এক বন্ধু ইন্স্যুরেন্স এজেন্ট ব্রোকার ছিল, অমিতাভ গুহ। ও বলল তুই একটা ইন্স্যুরেন্সেরও লাইসেন্স করে নেয়।
তা আমি চটপট পরীক্ষা দিয়ে ইন্স্যুরেন্সেরও আমি লাইসেন্স হয়ে গেলাম। তো তার মধ্যে আমি প্রায় 17-18টা পলিসিও লিখেছি ওই সময়। সো আমি আমার সারভাইভ করার ব্যবস্থা ছিল। এই জন্যই যে আমি চুপ করে ঘরে বসে গেলাম, কানাকাটি শুরু করলাম, তা কোনো দিন করিনি। লাইসেন্স হবার পর প্রথমে আমি শুরু করি ঘর বাড়ি বিক্রি করা। প্রত্যেক এজেন্ট তাই করে, এটা হচ্ছে হাতে খড়ি। ঘর বাড়ি বিক্রি করার পর আস্তে আস্তে আমি কী করলাম, চলে গেলাম জমি বিক্রিতে এবং কমার্শিয়াল প্রপার্টিতে। এখন আমি ডিপলি ইনভলভ কমার্শিয়াল প্রপার্টি। এখন আমি আর ওই লোকের বাড়ি ঘর করি না, ছোটো এজেন্টদের দিয়ে দিই। কমার্শিয়াল প্রপার্টি এই বিক্রির ব্যাপারে তার কর্মকাণ্ডতে যাওয়ার আগে আমরা একটা কথা বলে নিই। দর্শক, আমরা একটু আপনাদেরকে একটা ম্যাপের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই ম্যাপ, এটি হচ্ছে অন্টারিওর ম্যাপ, সাউদার্ন পার্ট অফ অন্টারিও। সাউদার্ন পার্ট অফ অন্টারিও। এই অসিত দত্ত অন্টারিওর মাটির নিচে কোথায় কি আছেন তা তার নখদর্পণে। আচ্ছা অসিতদা, এই যে অন্টারিওর এই যে মানে যে ভূতত্ত্বের যে ব্যাপারটা, কোথাকার মাটি কেমন, 10 বছর পরে 20 বছর পরে কোন জায়গাটা মানে মানে বিজনেস পয়েন্ট অফ ভিউতে ইম্পর্ট্যান্ট হবে, এই ভাবনা চিন্তা আপনার মাথায় কি করে এলো? তাও মাটির থেকে বেশি হচ্ছে অন্টারিওর কোন জায়গায় কি করতে পারবে, গভর্নমেন্ট কি রেগুলেশন দিয়ে রেখেছে, আর কি চেঞ্জ হতে পারে, এইটা মাথার মধ্যে রাখতে হবে। তুমি সব জায়গায় সব কিছু করতে পারবে না, তোমার ইচ্ছা থাকলে সব জায়গায় বাড়ি বানাতে পারবে না, সব জায়গায় ফ্যাক্টরি বানাতে পারবে না। এগুলো সার্টেন ডেজিগনেটেড এরিয়ার মধ্যে হবে, আর সেইটা ঠিক করবে গভর্নমেন্টের অর্গানাইজেশনস। তারা ঠিক করে বলে দেবে এইখানে তুমি এটা করতে পারো। যেরকম ধরো অন্টারিওর এই যে টরন্টোর ব্যাপারটা হচ্ছে একদম ভেরি ক্লোজ টু দি হংকং। হংকংয়ের যে প্রবলেম, টরন্টোর সেম প্রবলেম আমি মনে করি। হংকং একটা আইল্যান্ড সারাউন্ডেড বাই দি ওয়াটার, 1104 স্কোয়ার কিলোমিটার, পপুলেশন 8 মিলিয়ন। মাটির তলে বাড়ছে আর উপরে বাড়ছে, সাইডে বাড়ার কোনো চান্স নেই। টরন্টোতে সাইডে অনেক জায়গা আছে, তুমি দেখবে সব জায়গা ভর্তি, বাট ইউ ক্যানট ইউজ ইট। তুমি টরন্টোর সাউথ সাইড হচ্ছে লেক, নর্থ সাইড, ইস্ট, নর্থ অ্যান্ড ওয়েস্টের কার্ভ করে যে 1.8 মিলিয়নস অফ একর ল্যান্ড রয়েছে, এই ল্যান্ডে তুমি কিচ্ছু করতে পারবে না। ইজ এ রেস্ট্রিক্টেড ল্যান্ড। এর মধ্যে রয়েছে ওকরেজ মোরাইন, ওর মধ্যে রয়েছে নায়াগ্রা স্কার্পমেন্ট, এর মধ্যে রয়েছে গ্রিন বেল্ট, যেখানে তুমি কিছু করতে পারবে না। তোমার ল্যান্ড আছে কিন্তু তুমি কিছু করতে পারবে না, রেস্ট্রিক্টেড। এই যে 1.8 মিলিয়ন একর্স অফ ল্যান্ড চাঁদের মতন করে কার্ভ করে অন্টারিও সাউদার্ন পার্ট মানে টরন্টোকে ঘিরে রেখেছে। টরন্টোর পপুলেশন হচ্ছে 3 মিলিয়ন, মেট্রোপলিটন টরন্টো। টরন্টোর এরিয়া হচ্ছে 630 স্কোয়ার কিলোমিটার। হ্যাঁ, এই 630 স্কোয়ার কিলোমিটারে এখন 3 মিলিয়ন লোক থাকে। জিটিএটা বড়, গ্রেটার টরন্টো বড়, তুমি ব্রাম্পটন, মিসিসাগা এগুলো সব কাজ করলে আরেকটু বড়। আমি জিটিএর কথা বলছিলাম, আই এম টকিং অ্যাবাউট দি এক্স্যাক্টলি দ্য টরন্টো। এই টরন্টোর যে 630 স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড, এটাকে তুমি বাড়াতে পারবে না। কিন্তু এর মধ্যেই হুমড়ি খেয়ে সারা পৃথিবীর লোক এখন হুমড়ি খেয়ে পড়ছে এই টরন্টো। টরন্টো ইজ দ্য হার্ট অফ কানাডা। কানাডা হচ্ছে বিগ কান্ট্রি। এই জায়গাটায় কিন্তু একটা মজার জিনিস আমি খেয়াল করি সবসময়, মানে যখনই অসিত দত্তর সাথে আমার কথা হয়, এই যে 82 বছর বয়সী একজন মানুষ, তিনি কিন্তু যখন এই যে জিওগ্রাফির কথা আসছে, বিজনেসের কথা আসছে, কমার্সের কথা আসছে, তার কিন্তু সব ডেটা মুখস্থ, ঝরঝর করে তিনি বলে যাচ্ছেন। এই একটি অস্বাভাবিক, অসম্ভব একটি বিষয় বলে আমার মনে হয়, এবং সে কারণেই সম্ভব হয়েছে আজকে এই বয়সে এসে নতুন নতুন প্রকল্পের কথা ভাবা। আপনি যে বলছিলেন যে এখনও আপনি ব্যবসা করেন, মানে আপনার
এই মুহূর্তে কি ব্যবসা ট্যাবসা চলছে? কয়টা প্রকল্প আমার কাজ এখন করছে? হাতে 8টা প্রজেক্ট আছে, 8। এর মধ্যে 2টো প্রজেক্ট হচ্ছে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন এসে গেছে, খুব তাড়াতাড়ি আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব। পেয়ে গেলে আমি একটা এখানে প্রপার্টি কিনেছি, প্রপার্টিটা সাইজে খুব বড় না, 30,000 স্কোয়ার ফিট, 30,000 স্কোয়ার ফিট। এই 30,000 স্কোয়ার ফিটে আমরা একটা, আমি দেখাচ্ছি, না এমনি বলুন, আমরা এমনি বুঝে আমার কাছে ম্যাপ ইয়েটা আছে, হ্যাঁ আমরা এমনি ওখানে আমরা একটা 12তলা বিল্ডিংয়ের জন্য অ্যাপ্রুভাল চেয়েছি। কিন্তু আমি যদি অন্য একটা কথাতে আসি, এই যে আজকে আপনি 8টা প্রকল্প করছেন, আমি জানি যে আপনি একসময় একটা কোম্পানি ফর্ম করেছিলেন। শুরুতে আপনার নিজের যে কোম্পানি, ওটার নাম কি ছিল? আমি একটা নিজের কোম্পানি করেছি, কিন্তু রিয়েল এস্টেটে আমাকে থাকতে হচ্ছে, কারণ আমার লাইসেন্স। সে ঠিক আছে, কিন্তু আপনার একটু মানে এই যে এগুলো তো সব ব্যবসায়িকভাবে একটা থ্রি ফিন এটা কোম্পানির নাম। এটা আমার আর আমার অ্যাকাউন্টেন্ট মিলে আমরা করেছি জয়েন্টলি। আচ্ছা, তা আর একটা যে কোম্পানির কথা আমি জানি, ওই যে মানে ছেলে আর মেয়েদের নাম দিয়ে। ও রুবব, আচ্ছা, রুবি হ্যাঁ। আর ববি, তার নাম হচ্ছে রুবব। মানে তার মেয়ে এবং ছেলের নাম। হ্যাঁ, ওই নাম দিয়ে আমি একটা প্রপার্টি কিনেছিলাম। সেটা কিনেছিলাম সেটা 1980, সেটাও 1988-এ কিনেছিলাম। জমিটা ছিল 45 একর, 45 একর হুইটবিতে। আমি ওইটা নিজের নামেই, ওই রুববের নামে কিনেছি, মানে আমি সাইন করেছি আমার। মানে রুবব দিয়ে আসলে আপনার এই মানে কমার্সের বিজনেসের জায়গাটাতে আপনার যাত্রা শুরু বলা যায়। যাত্রা শুরু করলাম, এবং ওইটা কিনলাম। ওইটা খুব এক্সপেন্সিভ ছিল, 2,464,000 টোটাল দাম। আমার কেনার ক্ষমতা ছিল না অত টাকা দিয়ে। 616,000 ডাউন পেমেন্ট লাগবে, বাকিটা ও মর্গেজ নিয়ে নিয়েছিল যে জমিটা বিক্রি করেছিল। মানে বুঝতে পেরেছি, সেই সময় আপনি আরো কিছু পার্টনার নিয়ে কাজটা করেছিলেন। না, তারপরে আমি আমার নিজের নাম থেকে ছড়িয়ে আমি ওটাকে গ্রুপের হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে এসে আজকে যে 8টা প্রকল্প চলছে, এই জায়গাটা একটু, হ্যাঁ এই জায়গাটা একটু আমরা যদি ইঙ্গিত করি যে একটা প্রকল্পের কথা আপনি বললেন, মানে 8টা প্রকল্প, বাকিগুলো কি কি নিয়ে একটু বলেন সংক্ষেপে। একটা নায়াগ্রা ফলসে আছে, সেটা একটা কমার্শিয়াল প্রপার্টি, 1400 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। ওইটা এখন খালি পড়ে আছে। আগে কেন্টাকি ফ্রাইড চিকেন ছিল, ওইটা এখন আমরা টেনেন্ট খুঁজছি, ভাড়া দিয়ে দেবো, ইনকাম প্রপার্টি হিসেবে। সবচেয়ে বড় এই 8টার ভেতরে সবচেয়ে বড় প্রকল্প কোনটা, মানে যেটাকে বলি ম্যাসিভ? 2567 এগলিংটন অ্যাভিনিউ ইস্ট, স্কারবোরোতে। আমি এটা কিনেছিলাম লেস দেন 2 মিলিয়ন, 1,880,000 দিয়ে কিনে তারপর আমি গ্রুপ করে দিই। আমারও শেয়ার আছে, তাতে ডাইরেক্ট শেয়ার আছে। গ্রুপ করে সেই গ্রুপ পুরো প্রপার্টিটাকে কেনে, ওইটা অল ক্যাশ দিয়ে। এখন এইটার মধ্যে যদি ওই বিল্ডিংটা অ্যাপ্রুভ হয়ে যায়, যেটা আমরা সাবমিট করেছি স্কারবোরো টাউনে, অ্যাপ্রুভ হয়ে গেলে আমার মনে হয় আমি ওটা 7 থেকে 8 মিলিয়নে বেচতে পারবো। তাহলে তুমি প্রফিটটা চিন্তা করো যারা কিনেছে তাদের। এবং এইভাবেই কিন্তু তিনি সবসময় একজন স্বপ্নবাজের ভূমিকা পালন করেছেন। এই অসিত দত্ত, তিনি শুধু একাই বড়লোক হওয়ার কথা ভাবেননি, তিনি একই সাথে ভেবেছেন আরও অনেক বাঙালিকে এই জায়গাটাতে এগিয়ে নিয়ে যেতে। আচ্ছা অসিতদা, এই যে বাঙালিদেরকে বড়লোক করার স্বপ্ন আপনি দেখেছিলেন একসময়, সেই স্বপ্নটা কত সালের ছিল? ওই একই সময় যখন আমরা বিল্ডিং করেছি টেগোর সেন্টার, তখনই 88-89-এ। আচ্ছা, এই প্রপার্টিটা যেটা আমি ধরেছিলাম 2,644,000 দিয়ে, কিন্তু আমি একা ওটা কিনতে পারতাম না, আমার ক্ষমতা নেই। তখন আমি ভাবলাম যে অনেকের মধ্যে এটা ভাগ করে দেই। তখন আমি সবচেয়ে প্রথম আমি চাইলাম বাঙালিরা করুক। তখন আমি গৌতম চৌধুরীর সঙ্গে আলোচনা করলাম এইটা নিয়ে,
গৌতম বলল আমরা বাঙালিরা পারবো না, এত টাকা দিয়ে বাঙালিরা পারবো না। তখন আমি বললাম ঠিক আছে, আমরা বাঙালিদের নিয়ে একটা গ্রুপ করুক, সেই গ্রুপটা 10% নেবে, আমি নিজে 10% নেব, প্লাস আমার দুটো গুজরাটি বন্ধু আছে তারা 10% নেবে, একজন মহারাষ্ট্রিয়ান আছে সে 10% নেবে। তাহলে দেখা যায় যে আর তারপরে আমরা ছোটোখাটো নিয়ে, কারণ ক্লোজিংটা ছিল 1 বছর বাদে, আমার 1 বছর ব্রিদিং টাইম ছিল। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সেই যে আপনি স্বপ্ন দেখলেন সবাইকে নিয়ে, ওইটা কি যথেষ্ট সফল হয়েছিল? না, ওই মুহূর্তে ওইটা সফল হয়েছিল, কিন্তু তারপরে যেহেতু আমরা অল ক্যাশ দিয়ে তো কিনিনি, ওর মধ্যে মর্গেজ ছিল। আমরা 6 সপ্তাহ বাদে, কেনার 6 সপ্তাহ বাদে ওই অ্যারাউন্ড 2.5 মিলিয়নের প্রপার্টিকে 6 সপ্তাহ বাদে আমি বিক্রি করেছি 6.3 মিলিয়নে একটা বড় ডেভেলপারকে। তো এই 4 মিলিয়নের যে ডিফারেন্স, এগুলো পেয়েছে আমাদের ওই সব লোকগুলো মিলে। এর মধ্যে ছিল ক্যালব্যাং হোল্ডিংস বাঙালিদের, ছিল গীতাঞ্জলি হোল্ডিংস বাঙালিদের, কলিঙ্গ হোল্ডিংস বাঙালিদের, সীমান্ত হোল্ডিংস বাঙালিদের। প্রত্যেকটা হোল্ডিংস কোম্পানিতে 12 জন 14 জন 16 জন করে বাঙালি ছিল। তাহলে এই লাভটা তাদের হয়েছিল না, কিন্তু ওই জিনিসটি তো পরবর্তীকালে আর এগিয়ে নিয়ে যেতে পারেন নাই। হ্যাঁ, সেটা হচ্ছে কি মার্কেটের খারাপ অবস্থা যেই হয়ে গেল, তখন কি করে, মানে কি মার্কেট খারাপ হলো? রিয়েল এস্টেট মার্কেট 92-93-তে একেবারে হেভি ধস নেমে যায়। বড় বড় বিল্ডার, ম্যানেজার, ব্যাংকের সব কত সুইসাইড করেছে। টরন্টো পুরনো স্টার ঘাটে দেখতে পাবে, হাজার হাজার লোক। কিন্তু আমরা লাভ করেছিলাম বাই পেপারে এবং মানিতেও, কিন্তু বেশিরভাগ পোর্শন ছিল মর্গেজে। এই যে আমরা 6.5 মিলিয়নে বিক্রি করলাম, সেটা তো আমরা 2.6 মিলিয়নে মর্গেজ ধরেছিলাম। ওইটা যদি মর্গেজটা ম্যাচিওর হতো, টাকাগুলো আমাদেরই আসতো। তখনকার সময় ওইটা ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে ধস নামলো, তখন যে লোকটা আমাদের কাছ থেকে 6.5 মিলিয়নে কিনেছিল সে তো আর রাখলো না। তখন কি করলো, আমরা যার কাছ থেকে কিনেছিলাম তার কাছে আমাদের মর্গেজ এসে গেল 1,840,000, আর আমাদের লোকে 1,840,000 কেউ দিতে পারবে না, অত ক্ষমতা নেই। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এটি হচ্ছে একজন স্বপ্নবাজের ইতিহাস, যে তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন ভঙ্গ হয়, আবার নতুন করে স্বপ্ন দেখেন। এবং তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই সেই যে 92-93 সালে যে রিয়েল এস্টেট যে ধস, সেই ধস কাটিয়ে আজকে 2020 সালে নিজের 80 অতিক্রম করে তিনি এখনও নতুন নতুন প্রকল্পের কথা ভাবেন, নতুন নতুন স্বপ্ন দেখেন। দর্শক, এই যে একজন ব্যবসায়িকভাবে সফল মানুষ, সামাজিক কর্মকাণ্ডে উদ্যমী মানুষ অসিত দত্ত, তিনি পারিবারিক জীবনে কেমন, সেই জায়গাটা একটু আলোকপাত করার জন্য আমরা অসিত দত্তের মেয়ে রুবির সাথে একটু কথা বলি। রুবি, কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, হ্যাঁ, আমি ভালো আছি। তুমি তো এখানেই জন্ম হয়েছে, বড় হয়েছে সব। হ্যাঁ। তো তুমি বাংলাটা শিখলে কি বাবা মার কাছ থেকে? হ্যাঁ, ওরা শুধু বাংলায় বলতো বাড়িতে, আর তারপরে স্কুলে যখন ঢুকেছিলাম তখন ইংলিশ বুঝেছি আর শিখেছি। আচ্ছা, কিন্তু বাড়িতে বাংলা চর্চাটা ছিল। তা এই যে বাবাকে তুমি ছোটবেলা থেকে দেখেছো, মেয়েরা তো আর বাবাকে অত ভালোবাসে না, রাগারাগি করে, তুমি কি করো? ও, আমাদের বাড়িতে আমি তো ছোট, সো আর আমার দাদার থেকে আমার বয়স খুব কম, সো সবাই আমাকে একটু স্পয়েল করতো, এখনও করে। বাবাকে কিছু জিজ্ঞাসা করলে বাবা বলে দেবে হ্যাঁ করে দেবো, কিনে দেবো, দিয়ে দেবো। বাট because I'm a girl, maybe, they don't take my opinions as readily as my brother, but sometimes I have to yell at Baba for him to listen to me. But I went to school here, I work here, and so when he listens to me, it feels good.
he'll take my opinion. But otherwise, no, I love my baba and ma equally. They say that they love us equally. It's no favorites. কিন্তু বাবাকে তুমি কেমন করে, যে বাবা এত কাজ করেছে আমাদের বাঙালি কমিউনিটির জন্য, তো সেই সব জায়গায় তোমার ভাবনাটা কেমন? Well, অন্য সবাই ওই জিনিসগুলো মনে রাখবে, right? That's what they see when they look at Baba. All the great things he's done. But আমার জন্য it's, all the ছোট things. Like, আমি, আমাকে স্কুলে নামিয়ে দিত, আমার একটা বন্ধু এসেছিল একবার বাড়িতে জাস্ট স্টাডি করতে বা কিছু একটা, আর ও জিঞ্জার এল চেয়েছিল, আর তারপরে বাবা বললো, ও জিঞ্জার এল তো নেই। ও বললো ঠিক আছে, আমি স্প্রাইট বা অন্য কিছু খাবো। তারপরে বাবা বেরিয়ে গেল, গিয়ে একটা কেস জিঞ্জার এল কিনে আনলো, বিকজ আমার বন্ধু ওইটা চেয়েছিল বলে। একবার একটা ব্ল্যাক আউট হয়েছিল টরন্টোতে, অ্যান্ড এভরিথিং ওয়াজ ক্লোজড, নাথিং ওয়াজ ওয়ার্কিং। আমি কাজে ছিলাম, আই ওয়াজন্ট ভেরি ইয়াং, মেবি 17, and দোকানটাকে বন্ধ করতে হয়েছিল, the shop that I worked in, and then I was like, I don't know what to do. Cell phone ছিল না. This was many years ago, like 2003 or 4, and then all of a sudden I heard Baba's voice, and Baba was walking up to me. He realized about the blackout, আর বুঝেছিল যে রুবি কাজে আটকে থাকবে, গাড়ি নিয়ে আমাকে তুলতে এসেছিল। Like, কেউ ওকে বলেনি, I didn't phone him, he just came to get me, to rescue me. So like little things like that. একবার একটা কি ভিক্টোরিয়া ডে ছিল, আর আমরা ফায়ারওয়ার্কস দিয়ে খেলছিলাম, আর আমার হাতটা পুড়ে গেছিলো, কি একটা ধরতে গেছিলাম, ওটা খুব গরম ছিল তখনও, সো পুড়ে গেছিলো হাতে, বাট নাথিং সিরিয়াস। সো মা বললো একটা টাইলেনল নাও, একটু ক্রিম লাগালো, ঘুমাতে চলে যাও, কিন্তু ঘুমাতে পারছিলাম না ব্যথাটার জন্যে। তো বাবা পুরো রাত আমার খাটের পাশে একটা আইস গ্লাস, লাইক জল আর আইস দেওয়া গ্লাস ধরে আমার হাতটা তার মধ্যে চুবিয়ে রেখেছিল, so that I could sleep. Like, those are the things I think about for Baba, not he's, came here and sold real estate and started, the PBCA club and, all these things. Those are, other people think of those things. দর্শক, রুবি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় স্পর্শ করে ফেলেছে, যে বাবা সমাজে ব্যবসা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেই গুরুত্বটা ওর কাছে না। ওর কাছে বাবার গুরুত্বটা হচ্ছে যে বাবা তার প্রতি যে স্নেহ দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, সেটা। রুবি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বাবা নিয়ে কথা বললে। ভালো থাকো। Thank you. You too. দর্শক, এতক্ষণ আমরা টরন্টোর কানাডার কৃতি বাঙালি অসিত দত্তের সাথে কথা বলছিলাম, তার সম্পর্কে জানছিলাম। এই প্রসঙ্গে অনুষ্ঠানটি শেষ করার আগে একটি কথা জানিয়ে রাখি। 1979 সালে মহানায়ক উত্তম কুমার উত্তর আমেরিকা ভ্রমণে এসেছিলেন, এবং সেই ভ্রমণে তিনি কয়েকদিন ছিলেন টরন্টোতে। সেই ভ্রমণ নিয়ে, উত্তর আমেরিকা ভ্রমণ নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে, মহানায়ক উত্তম কুমারের হারিয়ে যাওয়া 42 দিন। এই 42 দিনের ভিতরে একটি তারিখ ছিল, তারিখটি ছিল 3রা সেপ্টেম্বর। সেটি ছিল উত্তম কুমারের জন্মদিন, যদিও বেদনার যে সেটি তার শেষ জন্মদিন হয়ে যায়। আর যেহেতু তিনি তখন টরন্টোতে ছিলেন, এটি স্বাভাবিক যে তার অনুরাগীরা, যে অনুরাগীদের অগ্রগণ্য ছিলেন অসিত দত্ত এবং তার স্ত্রী ছন্দা দত্ত, তারা চেষ্টা করেছিলেন একটি বিশাল অনুষ্ঠানের মাধ্যমে উত্তম কুমারের জন্মদিন পালনের। কিন্তু উত্তম কুমার সেই জন্মদিন উদযাপন করতে অস্বীকার করেন, কারণ তিনি বলেছিলেন নিজের জন্মদিন এমন করে তিনি করতে চান না। তবে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন যে যদি অসিত, সেই সময়ের তরুণ অসিত এবং তরুণী ছন্দা, ওরা যদি ঘরোয়া আয়োজন করে, তাহলে তিনি থাকবেন। উত্তম কুমার ছিলেন, তিনি নিজে 21টি গান গেয়েছিলেন। সেই বিবরণ এই বইতে
আমরা পেয়েছি। এবং এই জায়গাটাতেই একজন অসিত দত্তের সাফল্য, তার যে কীর্তি, সেই কীর্তির, সেই সামাজিক কীর্তি, সাংগঠনিক কীর্তি, ব্যবসায়িক কীর্তি, সেগুলো এভাবেই গত দশকের পর দশক ধরে চলেছে। শুধু দর্শক, আমরা বুঝতে পারি ক্যানাডায়, টরন্টোতে বাঙালিদের যে ইতিহাস, যে অগ্রগতি, যে গতিপথ, সেখানে অনেক বাঙালি, অনেক মানুষ ভূমিকা রেখেছেন। সেই মানুষদের অন্যতম অসিত দত্ত। তিনি শুধু তার ব্যবসা, তার সংগঠন, তার সমাজ নিয়েও ছিলেন না। তার স্ত্রী এবং কন্যার সাথে কথা বলে আমরা বুঝেছি তিনি পারিবারিক জীবনেও ছিলেন অত্যন্ত অনুভূতিশীল একজন মানুষ। এই জায়গাটাতেই অসিত দত্তের সাফল্য। শুধু দর্শক, এনআরবি টেলিভিশনে, ক্যানাডা জার্নালে আমরা আরও অনেক কিছুর সাথে ক্যানাডার কৃতি বাঙালিদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। আজ আমরা একজন কীর্তিমান পুরুষ অসিত দত্তের সাথে আপনাদেরকে পরিচয় করালাম। আপনাদের ভালো লাগলে সেটি হবে আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আশা করি আপনারা ক্যানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।